নমস্কার। গল্পকথায় দেবারতীর আসরে তোমাদের স্বাগত। ভালোবাসা শব্দটার মধ্যেই এক অদ্ভুত আনন্দ লুকিয়ে আছে। আজকের গল্পে প্রকৃতির প্রতি এক অদম্য ভালোবাসার কথাই ব্যক্ত করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বলাই। মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে, এমন একটা কথা আছে। লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি, সে কথা জানা। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে। আমাদের বাঘ গরুকে এক খোয়ারে দিয়েছে পুড়ে, অহিনকুলকে এক খাঁচায় ধরে রেখেছে। যেমন রাগিনী বলি তাকেই, যা আপনার ভিতরকার সমুদয় সারেগামা পাগুলোকে সঙ্গীত করে তোলে। তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না। কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে। কোনোটাতে মধ্যম, কোনোটাতে কোমল গান্ধার, কোনোটাতে পঞ্চম। আমার ভাইপো বলাই, তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল। ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়। ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। ঝমঝম করে বৃষ্টি পড়ে, ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। ছাদের ওপর বিকেলবেলায় রোদ্দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়, সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে, একটা কিসের অব্যক্ত স্মৃতিতে। ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে ওঠে, তাতে একটা ঘন রং লাগে। তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে। যা কিছু গল্প শুনেছে সব দিয়ে জোড়া তারা দিয়ে। অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরনো পাখি, ব্যঙ্গমা ব্যঙ্গমী, তাদের গল্প। ওই ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলুম। আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে। সেইটি দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে। ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না। ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা, কেবলই গড়াচ্ছে। প্রায়ই তার সেই ঢালু বেয়ে ও নিজেও গড়াতো, সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত। গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুড়সুড়ি লাগতো, আর ও খিলখিল করে হেসে উঠত। রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিকড় দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের ওপর এসে পড়ে। ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গা ছমছম করে। এইসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্তই যেন জানে। তারা সব যেন অনেক কালের দাদামশায়, এক যে ছিল রাজাদের আমলের। ওর ভাবে ভোলা চোখটা কেবল যে ওপরের দিকেই তা নয়। অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে। নতুন অঙ্কুরগুলো তাদের কোকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে, এই দেখতে তার ঔৎসুকের সীমা নেই। প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে, তারপরে তারপরে তারপরে। তারা ওর চির অসমাপ্ত গল্প। সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা, তাদের সঙ্গে ওর কী যে একটা বয়স্য ভাব, তাও কেমন করে প্রকাশ করবে। তারাও ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য যেন আকুপাকু করে। হয়তো বলে, তোমার নাম কি? হয়তো বলে, তোমার মা কোথায় গেল? বলাই মনে মনে উত্তর করে, আমার মা তো নেই। কেউ গাছের ফুল তোলে, এইটি ওর বড় বাজে।
আর কারোর কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই, এটাও সে বুঝেছে। এই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে। ওর বয়সে ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পারে, ও কিছু বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ওর সঙ্গীরা ওকে খ্যাপাবার জন্য বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে। ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয়। ওর কাঁদতে লজ্জা করে, পাছে সেটাতে কেউ পাগলামি মনে করে। ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে, কেননা ঘাসের ভিতরে ভিতরে ওর প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এত টুকু লতা, বেগনি হলদে নামহারা ফুল, অতি ছোট ছোট, মাঝে মাঝে কণ্টিকারি গাছ, তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা। বেড়ার কাছে কাছে কোথাও বা কালো মেঘের লতা, কোথাও বা অনন্ত মূল। পাখিতে খাওয়া নিমফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে, কি সুন্দর তার পাতা। সমস্তই নিষ্ঠুর নিন্নি দিয়ে দিয়ে নিড়িয়ে ফেলা হয়। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শোনবার কেউ নেই। একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে, ওই ঘাসিয়ারকে বলো না আমার ওই গাছগুলোকে যেন না কাটে। কাকি বলে, বলাই কি যে পাগলের মতো বকিস, ও যে সব জঙ্গল, সাফ না করলে চলবে কেন? বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারই। ওর চারিদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই। এই যে ছেলের আসল বয়স সেই কোটি বৎসর আগের দিনের, যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়াছে, সেদিন পশু নেই, পাখি নাই, জীবনের কলরব নেই, চারিদিকে পাথর আর পাক আর জল, কালের সমস্ত জীবের অগ্রগামী গাছ। সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে, আমি থাকব, আমি বাঁচব, আমি চিরপ্রতীক। মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব রৌদ্রে বাদলে দিনে রাতে। গাছের সেই রব আজও উঠেছে বনে বনে, পর্বত প্রান্তরে, তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে উঠেছে, আমি থাকব, আমি থাকব। বিশ্ব প্রাণের মুখধার্থী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দুটো লোককে দহন করে। পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে। আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে, আমি থাকব। সেই বিশ্ব প্রাণের বাণী কেমন একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই। আমরা তাই নিয়ে খুব হেসেছিলুম। একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি। বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে। এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, কাকা এই গাছটা কি? দেখলুম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে। হায় রে, বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে। এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল, শিশুর প্রথম প্রলাপটুকুর মতো, তখন এই বলাইয়ের চোখে পড়েছে। তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে। সকালে বিকেলে ক্রমাগতই ব্যগ্র হয়ে উঠেছে কতটুকু বাড়ল। শিমুল গাছ বাড়েও দ্রুত, কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। যখন হাত দুয়েক উঁচু হয়েছে, তখন ও পত্র সমৃদ্ধি দেখে ভাবলে এ এক আশ্চর্য গাছ। শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু, বলাই ভাবলে আমাকেও চমৎকৃত করে দেবে। আমি বললুম, মালিকে বলতে হবে, এটা উপড়ে ফেলে দেবে। বলাই চমকে উঠল, এ কি দারুণ কথা। বললে, না কাকা, তোমার দুটি পায়ে পড়ি, উপড়ে ফেলো না। আমি বললুম, কি যে বলিস তার ঠিক নেই, একেবারে রাস্তার মাঝখানে উঠেছে, বড় হলে চারিদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে। আমার সঙ্গে যখন পারল না, এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে।
কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কাকি তুমি কাকাকে বারণ করে দাও, গাছটা যেন না কাটেন। উপায়টা ঠিক ঠাউরে ছিল। ওর কাকি আমাকে ডেকে বলল, ওগো শুনছো, আহা ওর গাছটা রেখে দাও। রেখে দিলুম। গোড়ায় বলায় না যদি দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না, কিন্তু এখন রোজই চোখে পড়ে। বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো বেড়ে উঠল। বলায়ের এমন হলো, এই গাছটার পরেই তার সবচেয়ে স্নেহ। গাছটা প্রতিদিনই দেখছে নিতান্ত নির্বুধের মতো। একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই, একেবারে খাড়া লম্বা হয়ে উঠেছে। যে দেখে সেই ভাবে এটা এখানে কি করতে। আরও 2-4 বার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল। বলাইকে লোভ দেখালাম, এর বদলে খুব ভালো কতকগুলো গোলাপের চারা আনিয়ে দেব। বললেম, নিতান্তই শিমুল গাছই যদি তোমার পছন্দ তবে আর একখানা চারি আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব, সুন্দর দেখতে হবে। কিন্তু কাটবার কথা বললেই বলাই আতকে ওঠে। আর ওর কাকি বলে, আহা এমনই কি খারাপ দেখতে হয়েছে। আমার বৌদিদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে। বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল, তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন। ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ। বছর 10 পরে দাদা ফিরে এসে বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলে সিমলে, তারপর বিলেত নিয়ে যাবার কথা। কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল। আমাদের ঘর হলো শূন্য। তারপরে 2 বছর যায়। ইতিমধ্যে বলায়ের কাকি গোপনে চোখের জল মোছেন, আর বলায়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া এক পাটি জুতো, তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নাড়েন। এতদিনে এইসব চিহ্ন ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে, এই কথা বসে বসে চিন্তা করেন। কোনো এক সময় দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটা বড় বার বেড়েছে, এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না। একসময় দিলুম কেটে। এমন সময় সিমলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে, কাকি আমার সেই শিমুল গাছটার একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও, বিলেত যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল, সে আর হলো না, তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে। তার কাকি আমাকে ডেকে বলল, ওগো শুনছো, একজন ফটোগ্রাফারওয়ালা ডেকে আনো। জিজ্ঞাসা করলাম কেন? বলাই কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন। আমি বললাম, সে গাছ তো কাটা হয়ে গেছে। বলাইয়ের কাকি 2 দিন অন্ন গ্রহণ করলেন না, আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও কননি। বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল, সে যেন ওর নাড়ি ছিঁড়ে। আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরদিনের মতো সরিয়ে দিল। তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাজল। তার বুকের মধ্যে ক্ষত তৈরি করে দিলে। ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর। ছোট গল্পের মাধুর্য হয়তো এখানেই, শেষ হইয়াও হইল না শেষ। গল্প কেমন লাগলো বলো আমাকে। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই আমাকে খুঁজে পাবে তোমরা। আমার এই পডকাস্ট তোমরা যেখানেই শুনছো ফলো বা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী গল্পের জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ভালো থেকো সবাই।